قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدرك. আসসালামু আলাইকুম। রসায়নের কততম পর্ব? আচ্ছা, রসায়নের কোনো একটা পর্বে তোমাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দ্রাব্যতা নিয়ে আলোচনা করব। আমাদের বর্ণালী পর্যন্ত শেষ। আর তোমরা শুরু থেকে আগে যা পড়িয়েছি অর্থাৎ বর্ণালী পর্যন্ত এখান থেকে একটা সিকিউ অবশ্যই পাবা। আর আজকে থেকে শুরু হচ্ছে আমাদের দ্রাব্যতার ক্লাস। দ্রাব্যতার উপর আমরা ক্লাস নেব হচ্ছে তিনটা, ঠিক আছে? দ্রাব্যতার উপর তিনটা ক্লাস নেব, আর হচ্ছে তোমার আয়ন শনাক্তকরণ নিয়ে আরেকটা ক্লাস নেব। তার মানে আর চারটা ক্লাস হলে আমাদের কিন্তু গুণগত রসায়ন শেষ। আর তোমরা অবশ্যই গুণগত রসায়ন থেকে বোর্ডে 2টা সিকিউ পাবা, ঠিক আছে? আর তো চলো আজকে আমরা দ্রাব্যতার প্রাইমারি অংশটা শুরু করি। প্রথমে চলো আমরা কিছু জিনিস একটু বুঝি। দ্রাব্যতা কাকে বলে বাচ্চারা? দ্রাব্যতা কাকে বলে? দ্রাব্যতা কাকে বলে বাচ্চারা? নির্দিষ্ট তাপমাত্রায়, আমি একটু একবার বলি, তোমরা আমার সাথে সাথে মুখস্থ করে ফেলো। হ্যাঁ, নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সম্পূর্ণরূপে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যত গ্রাম দ্রবের প্রয়োজন তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। আমরা একটু লিখে দিই বাচ্চারা, কি বলতেছি? নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যত গ্রাম দ্রবের প্রয়োজন তাকে কি বলা হয় বাচ্চারা? তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। তাকে ওই দ্রবের কি বলা হয় বাচ্চারা? দ্রাব্যতা। তো এখানে একটা বিষয় তোমাদের হয়তো বা কিছু কিছু জিনিস তোমাদের জানা নাই। দ্রাবক আশা করি সবাই চিনো, দ্রাবক কি, কিন্তু সম্পৃক্ত দ্রবণ কি এই কথাটা অনেকেই জানো না। সম্পৃক্ত দ্রবণ কথাটা কি? তো দ্রব ব্যাপারটা আমরা একটু আলোচনা করে দিই, যে দ্রাবক দ্রব এরা কি, এটা আশা করি জানো। সম্পৃক্ত দ্রবণ কথাটা অনেকেই জানো না, এটা নিয়ে হচ্ছে আসলে আলোচনার বিষয়। তো আমরা একটু বাকিগুলাও চিনিয়ে আসি। দেখো, তোমরা কি এটা জানো যে একটা আমরা যদি শরবত বানাতে যাই, শরবত বানানোর জন্য আমরা কি করি? শরবত কিভাবে হয়? আমরা যদি বলি যে পানির সাথে আমাদের কি মিশাতে হয় বাচ্চারা? পানি প্লাস চিনির মিক্সার থেকে আমরা কি পাই? শরবত পাই। পানি প্লাস চিনির মিক্সার থেকে কি পাই বাচ্চারা? শরবত পাই। আচ্ছা, এখানে কোনটা কি রে পোলাপান? এই শরবতটা হচ্ছে আমার দ্রবণ। শরবতটা কি? দ্রবণ। এই পানিটাকে বলা হচ্ছে দ্রাবক, আর এই চিনিটাকে বলা হয় দ্রব। তিনটা বিষয়। হ্যাঁ, এটা হচ্ছে দ্রাবক, এটা হচ্ছে কি? দ্রব, আর এদের যে মিক্সার সেটাকে বলা হয় দ্রবণ, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা দ্রাবক চিনো, দ্রব চিনো এবং দ্রবণও চিনলাম। তো আমরা 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে হবে, সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে হবে, এবং সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যত গ্রাম দ্রবের প্রয়োজন তাকে বলা হয় ওই দ্রবের দ্রাব্যতা। বুঝছো? আচ্ছা, তো এইখানে এই যে সম্পৃক্ত কথাটা মানে কি? সম্পৃক্ত কথাটার মানে কি? আমাদের দ্রবণ হচ্ছে বাচ্চারা 3 ধরনের। আমাদের দ্রবণ কয় ধরনের বাচ্চারা? 3 ধরনের। দ্রবণ কয় ধরনের? দ্রবণ হচ্ছে তোমার 3 প্রকার। কত প্রকার দ্রবণ আছে বাচ্চারা? 3 প্রকার। 1 নাম্বার দ্রবণ হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ। 2 নাম্বার হচ্ছে বাচ্চারা সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ। আর 3 নাম্বার হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ। তো অসম্পৃক্ত, সম্পৃক্ত এবং অতিপৃক্ত এই 3 ধরনের দ্রবণ রয়েছে। অসম্পৃক্ত এগুলা নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা হবে, এটা হচ্ছে আমরা পরের ক্লাসে করব।
এখন শুধু আপাতত এটা জানো যে আমাদের দ্রবণ কয় প্রকার? 3 প্রকার, অসম্পৃক্ত, সম্পৃক্ত, অতিপৃক্ত। অসম্পৃক্ত সম্পৃক্ত দ্রবণটা কোনটা বাচ্চারা? সম্পৃক্ত ইংলিশ হচ্ছে স্যাটিসফাইড সলিউশন। স্যাটিসফাইড সলিউশন বা সম্পৃক্ত দ্রবণ। স্যাটিসফাইড ব্যাপারটা কি? ধরো আমরা 1 গ্লাস পানি নিলাম, এখানে যদি আমরা 1 চিমটি চিনি মিশাই, 1 চিমটি চিনি মিশাই, তাহলে চিনিটা কি মিশে যাবে না? দেখো নাড়া দিতেই মিশে গেছে। তুমি কিন্তু আরো চিনি মিশাইতে পারবা। এই যে তুমি আরো চিনি মিশাইতে পারবা তার মধ্যে, তার মানে সে স্যাটিসফাই হয় নাই, তার মানে তুমি আরো চিনি মিশাইতে পারবা। ঠিক আছে, এই অবস্থাটাকে দ্রবণের এই অবস্থাটাকে বলা হয় অসম্পৃক্ত অবস্থা। এরপর তুমি চিনি মিশানো শুরু করলা বাড়াইতে থাকলা, একটা লেভেলে গিয়ে এমন হবে যে আর চিনির একটা দানাও মিশবে না। তুমি যদি চিনির একটা দানাও দাও, সেটা কি হবে? না মিশে তলানিতে জমে যাবে। ওই যে অবস্থাটা যখন আর মিশানো যাবে না, সেই অবস্থাটাকে বলা হয় সম্পৃক্ত অবস্থা। দ্রবণের সম্পৃক্ত অবস্থা, যখন আর একটা দানাও মিশানো যাবে না। এরপরেও তুমি যদি আরো 1 চিমটি মিশায়া দাও, তাহলে সেটা আর মিশবে না, তলানিতে পড়ে যাবে। আর তখনকার দ্রবণটাকে বলা হয় অতিপৃক্ত দ্রবণ। তো দ্রবণে কয়টা অবস্থা আছে? 3টা। একটা হলো অসম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ। সম্পৃক্ত মানে যেটা স্যাটিসফাই হয়ে যায়। হ্যাঁ, আমরা ওই স্টোরিটা নেক্সট দিন বলবো, ঠিক আছে? আচ্ছা, তো এটা কি বুঝছো নাকি বুঝো নাই বাচ্চারা? তো এখন আসো, আমরা তো বুঝছি যে সম্পৃক্ত দ্রবণ জিনিসটা কি। হ্যাঁ, তো সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে আমার যত গ্রাম দ্রবের প্রয়োজন, সেটা হচ্ছে তার কি? দ্রাব্যতা। আমরা যদি বাংলা কথাই বলতে চাই বাচ্চো, ধরো 100 গ্রাম পানির মধ্যে 10 গ্রাম চিনি মিশানো যায়। কত গ্রাম মিশানো যায়? 10 গ্রাম। তুমি যদি 10 গ্রামই মিশায় ফেলো, তখন যে দ্রবণটা হবে সেটা হবে সম্পৃক্ত দ্রবণ। কিন্তু তুমি যদি 10 গ্রাম না মিশায় 5 গ্রাম মিশাও, তখন অসম্পৃক্ত। তুমি 3 গ্রাম মিশাও, অসম্পৃক্ত। তুমি যদি 9 গ্রামও মিশাও, সেটা কি বলা হবে? অসম্পৃক্ত। তুমি যদি 9.99 মিশাও, সেটা কি হবে? অসম্পৃক্ত। শুধুমাত্র 10 গ্রাম মিশালে সেটা কি হবে? সম্পৃক্ত। আর 10 গ্রামের বেশি যদি মিশায় ফেলো, সেটা হবে অতিপৃক্ত দ্রবণ। ব্যাপারটা কি বুঝছো? আচ্ছা, এখন আমরা এখান থেকে বাচ্চো খেয়াল করো, ধরো আমরা এখানে যে একটা পাত্র নিই, আমরা এটা হচ্ছে একটা পাত্র। এই পাত্রের মধ্যে আমার যে দ্রবণটা আছে, সেই দ্রবণের ভর হচ্ছে m ভরের কি আছে বাচ্চা? এখানে দ্রবণ আছে। আর এর মধ্যে আমার যে দ্রবটা আছে, আমার কি আছে বাচ্চারা? দ্রব হচ্ছে m গ্রাম দ্রব আছে, m গ্রাম দ্রব। আর এই m গ্রাম কি আছে বাচ্চারা? দ্রবণ আছে। এটা হলো কার? দ্রবণের। আর এটা হচ্ছে কার? দ্রবের ভর। আপনারা কি বুঝছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, তো খেয়াল করেন তো, দ্রবণ আর দ্রব, আপনাদের ওই যে শরবতের উদাহরণটা যদি একটু নিয়ে যাই, আমি যদি এই দ্রবণ থেকে এই দ্রবটাকে যদি তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে না? তাহলে দ্রাবক সমান সমান আমরা কি লিখতে পারি বাচ্চারা? দ্রাবক সমান সমান দ্রবণ মাইনাস দ্রব লিখতে পারি না? দ্রবণটাকে যদি আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করি, আর দ্রবটাকে যদি ছোট হাতের এম দ্বারা প্রকাশ করি, তাহলে দ্রাবক সমান সমান কি লিখা যায়? বড় হাতের এম মাইনাস ছোট হাতের। আপনারা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আমরা এই যে সংজ্ঞা অনুযায়ী, সংজ্ঞাতে কি বলা আছে? 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে হবে না? খোলাপান, তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি না? এখান থেকে দেখো, দ্রবণ যদি হয় বড় হাতের এম আর দ্রব যদি হয় ছোট হাতের এম, তাহলে দ্রাবক সমান সমান কি হবে রে? তাহলে দ্রাবক সমান সমান কি হয় বাচ্চারা? দ্রাবক সমান সমান কি হবে? বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম। এটা কি আপনারা বুঝছেন? আচ্ছা, তো খেয়াল করেন তো, এতটুকু দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে কতটুকু দ্রবের প্রয়োজন? এম পরিমাণ। এতটুকু দ্রাবককে সম্পৃক্ত করতে কতটুকু দ্রবের প্রয়োজন? এম পরিমাণ, ছোট হাতের এম পরিমাণ। হ্যাঁ, তো এটাকে আমরা এভাবে বলতে পারি না যে এম মাইনাস এম গ্রাম দ্রাবককে সম্পৃক্ত, আমরা একটু শর্টকাটে লিখতেছি, হ্যাঁ, সম্পৃক্ত করতে দ্রবের প্রয়োজন কত গ্রাম? দ্রবের প্রয়োজন m গ্রাম। তাহলে বলছো 1 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে চাই। এটা তো পুরোটা দেখা যাচ্ছে না মনে হয় ওই পাশ দিয়ে। দেখা যায়? আচ্ছা, তাহলে বলছো 1 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রবের প্রয়োজন কত গ্রাম হবে? m বাই m মাইনাস m গ্রাম। আর আমরা সংজ্ঞাতে কি বলছিলাম? 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রবের প্রয়োজন কত গ্রাম হবে? m ইন্টু 100 m মাইনাস m।
দেখো আমরা সংজ্ঞার মধ্যে কি বলেছিলাম, 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যত গ্রাম দ্রবের প্রয়োজন, তো কত গ্রাম দ্রবের প্রয়োজন, m × 100/m-m। এটাকে কি বলা হয়, দ্রাব্যতা। তো আমরা দ্রাব্যতাকে যদি s দ্বারা প্রকাশ করি, s সমান আমরা কি লিখতে পারি, m × সরি ছোট হাতের m কিন্তু, হ্যাঁ, m × 100/m-m এত গ্রাম। তো দ্রাব্যতার এককটা গ্রামেও হয়, এটা 3টা একক আছে, এর কোনো একক নাই, এর এককটা গ্রামেও হয়, এর এককটা মোল পার লিটারেও হয়। ঠিক আছে, আপনারা কি এটা বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? আচ্ছা, তো আমার দ্রাব্যতা সূত্র কি পাচ্ছি আমরা, s সমান m × 100/m-m। তো এটা দিয়ে আমাদের কিছু ম্যাথ আসে, এই দ্রাব্যতার এই সূত্রটা দিয়ে আমাদের কিছু ম্যাথ আসে, আমাদেরকে ক্যালাস নির্ণয় করতে বলে, ক্যালাস বের করতে বলে। তো চলো আমরা সেই রিলেটেড কিছু ম্যাথ প্র্যাকটিস করে ফেলি। হ্যাঁ, ধরো বাচ্চারা একটা পাত্র দেওয়া আছে, একটা পাত্র দেওয়া আছে, দুইটা পাত্র দেওয়া আছে, এই বাচ্চারা এদিকে তাকাও, দুইটা পাত্র দেওয়া আছে। হ্যাঁ, ধরো এখানকার তাপমাত্রা হলো 60°C আর এখানকার তাপমাত্রা হলো 30°C। তো 60°C তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে, দ্রাব্যতা বাচ্চারা, এটা দ্রাব্যতা হচ্ছে 45। এটা কি বাচ্চারা, কি দেওয়া আছে, এটা দ্রাব্যতা, এটা দ্রাব্যতা কত, 45, আর এটা দ্রাব্যতা দেওয়া আছে হলো তোমার 25। বহুলোক তোমরা কি এটা জানো কিনা যে আমাদের দ্রাব্যতা তাপমাত্রার উপর নির্ভরশীল, দ্রাব্যতাটা তাপমাত্রার উপরে নির্ভরশীল। এই জন্য কিন্তু আমরা সংজ্ঞার আগে কি লাগিয়েছিলাম, নির্দিষ্ট তাপমাত্রা। উদাহরণ কি, তোমরা যে মিষ্টি শিরা বানাই না, মিষ্টি শিরা, তোমরা দেখবা তুমি যখন চিনি, পানির মধ্যে চিনি মিশাচ্ছ 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 স্বাভাবিক তাপমাত্রায়, একটা লেভেলে গিয়ে আর মিশাইতে পারবা না। এখন তুমি তাপ দেওয়া শুরু করো পানিতে, এখন তাপ দেওয়া শুরু করো, দেখো এখন তুমি চিনি মিশাইলে আরো মিশাইতে পারবা, এখন তুমি আরো চিনি মিশাইতে পারবা। ব্যাপারটা কি বুঝছো? তো যখন তাপমাত্রা বাড়ানো হয় তখন কি হয়, ধরো 100 গ্রামের মধ্যে নরমালি যদি 10 গ্রাম মিশানো যায়, তাপমাত্রা বাড়লে তুমি সেখানে 15-20 গ্রামও মিশাইতে পারো। আবার তাপমাত্রা কমালে সে আবার আগের অবস্থায় ফিরে যাবে, কিন্তু তাপ থাকা অবস্থায় তার দ্রাব্যতাটা বেড়ে যাবে। এটা কি আপনারা বুঝতে পেরেছেন? অর্থাৎ যখন আমাদের তাপমাত্রা বেশি হবে তখন দ্রাব্যতা কি হবে, বেশি হবে। তো খেয়াল করো, এখানে তাপমাত্রা বেশি, এখানে তাপমাত্রা কম, সুতরাং এখানে অনেক বেশি পরিমাণে দ্রবীভূত হয়ে আছে না। তো যখন তুমি তাপমাত্রা কমাবা তখন কিন্তু যেটা দ্রবীভূত ছিল অতিরিক্ত সেটা আবার ক্যালাস পড়ে যাবে, সেটা আবার তলানিতে পড়ে যাবে, সে আর দ্রবীভূত থাকবে না যখন তার তাপমাত্রা কমে যাবে। ব্যাপারটা কি বুঝছো? তো যখন তুমি বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রায় যাবা তখন ক্যালাস পড়বে, আর যখন তুমি কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রায় যাবা তখন আরো বেশি পরিমাণে দ্রবীভূত করতে হবে বা দ্রবীভূত করা যাবে। আপনারা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? আচ্ছা, তো এখন আসেন, আমরা এখানে ধরো দেওয়া আছে দ্রাব্যতা দেওয়া আছে, হ্যাঁ, এই জায়গায় দ্রবণের পরিমাণ দেওয়া আছে 200 গ্রাম। দ্রবণের পরিমাণ কত দেওয়া আছে, 200 গ্রাম। ঠিক আছে, আচ্ছা, আমাকে বলেছে যে এখানে কতটুকু ক্যালাস পড়বে যদি কি করা হয়, এটাকে শীতল করে ফেলা হয়। তাপমাত্রা যদি মানে 60° থেকে তুমি যদি 30°C করো তাহলে এখানে কতটুকু ক্যালাস পড়বে সেটা বের করতে হবে। ওরা কিন্তু এখানে দ্রবণের পরিমাণ দিয়ে দিছে। তোমাদেরকে আরেকটা বিষয় জানানো দরকার, খেয়াল করো, এটা একটা উদাহরণের সাহায্যে বুঝাই আমি। হ্যাঁ, এখানে বুঝাই বাবুল লোক, ধরো তুমি, আমি তো বলছিলাম তোমাদেরকে যে 100 গ্রাম পানির মধ্যে কত গ্রাম চিনি মিশানো যায়, 10 গ্রাম। এটা আমরা উদাহরণ হিসেবে নিচ্ছি, স্বাভাবিক তাপমাত্রায়। এটা কোন তাপমাত্রায়, স্বাভাবিক তাপমাত্রায়। এখন তুমি যদি তাহলে দেখো তো, তাহলে আমাদের মোট দ্রবণটা কত গ্রাম হয়েছে, 110 গ্রাম না? এটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল, ধরো 30°C তাপমাত্রায় ছিল। এরপরে যদি আমি বাড়িয়ে 50°C তাপমাত্রা করি তখন এই যে 100 গ্রামের মধ্যে তখন কি আর 10 গ্রাম মিশানো যাবে না, তখন কত গ্রাম মিশানো যাবে, 20 গ্রাম। তখন আমার মোট দ্রবণ কত হবে তাহলে, 120 গ্রাম। খেয়াল করো তো মনা, এই যে দ্রবণের পরিমাণ, এটা কার পরিমাণ রে, দ্রবণের পরিমাণ। এই দ্রবণের পরিমাণটা কেন চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে দ্রব, এটা কি দ্রাবক। খেয়াল করো তো, আমার দ্রব চেঞ্জ হচ্ছে বলে কি আমার দ্রবণের পরিমাণটা চেঞ্জ হচ্ছে না? কোথাও কি দেখছো দ্রাবক কি চেঞ্জ হইতে দেখছো? দ্রাবক কিন্তু চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয় কে, দ্রব। আর দ্রব চেঞ্জ হওয়ার কারণে চেঞ্জ হয় কি, দ্রবণ। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম, কখনোই দ্রাবকের পরিমাণ চেঞ্জ হয় না। ধরে নিচ্ছি যে কোনো তোমার দ্রাবক কোনোটা বাষ্প হয়ে উড়ে যাবে না, এটা ধরে নিচ্ছি যে কোনোটা উড়ে গিয়ে কমে যাবে না, বাষ্পায়িত হবে না। তো বাষ্পায়িত যদি না হয় তাহলে অবশ্যই এটা 100 গ্রাম আগে ছিল, পরেও কত আছে, 100 গ্রাম। অর্থাৎ তাপমাত্রা তুমি যতই কম বেশি করো এই জায়গায় কোনো পরিবর্তন নাই, পরিবর্তন হয় হচ্ছে দ্রবের আর পরিবর্তন হয় হচ্ছে দ্রবণ।
দ্রাবক অলওয়েজ ফিক্সড। তো চলো এই জিনিসটা কাজে লাগাবো আমরা আমাদের ম্যাথের মধ্যে। তো এই ম্যাথটা তোমাকে বলছে যে 60 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি সেলসিয়াস করা হয় তাহলে কতটুকু ক্যালাস পড়বে সেটা নির্ণয় করো। তো তোমাকে কি নির্ণয় করতে বলছে বাচ্চারা? ক্যালাসের পরিমাণ, বা এখানে এই যে ক্যালাসটা এটা কত হবে, ক্যালাসের পরিমাণ, ক্যালাসের পরিমাণ কত। পোলাপান আমি আবারও বলি, বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রায় গেলে ক্যালাস পড়বে, কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রায় গেলে আরো দ্রবীভূত করা যাবে। তখন তোমাকে প্রশ্ন করতে পারতো যে আরো কতটুকু দ্রবীভূত করা যাবে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তো মনারা চলো এই ম্যাথ গুলো করার জন্য আমরা 4টা স্টেপে ম্যাথ গুলো করবো, ঠিক আছে। পহেলা নাম্বার স্টেপ ये है, আমরা ধাপগুলো একটু উপরে লিখে দিই। ধাপ নাম্বার 1, ধাপ নাম্বার 1 এর মধ্যে আমরা কি করব জানো মনারা? ধাপ নাম্বার 1 এর মধ্যে আমরা এই যে প্রথম যে তাপমাত্রাটা আছে, প্রথম তাপমাত্রা কম হোক বেশি হোক, কারণ এটা তো উল্টা কাহিনী হইতে পারে, প্রথম তাপমাত্রা দিয়ে আমরা দ্রবের পরিমাণ নির্ণয় করব। কি নির্ণয় করব ছাড়া? প্রথম তাপমাত্রায় কি বের করব? প্রথম তাপমাত্রায় দ্রব নির্ণয় করব, অর্থাৎ দ্রব 1 নির্ণয় করব, ঠিক আছে। আচ্ছা, তারপর ধাপ নাম্বার 2, 2 নাম্বার ধাপে কি করব জানো? এই দ্রবকে ইউজ করে দ্রাবক নির্ণয় করব। তো দ্রবকে ব্যবহার করে কি বের করব ছাড়া? দ্রব থেকে আমরা কি ব্যবহার করব, মানে সরি কি বের করব? দ্রাবক। কিভাবে দ্রাবক বের করতে হয়? দ্রাবক সমান আমরা কি জানি? দ্রবণ মাইনাস দ্রবক, অর্থাৎ ওই দ্রবটাকে ইউজ করে আমরা এখন কি করব? দ্রাবক বের করব। দ্রাবকটা কিভাবে বের করব? দ্রবণ থেকে দ্রব বাদ দিলে আমরা কি পেয়ে যাব? দ্রাবক। এই দ্রাবক কিন্তু সবার জন্য সেম, দ্রাবক কখনোই কি হবে না? চেঞ্জ হবে না। এখন ধাপ নাম্বার 3, এই দ্রাবকটাকে ইউজ করে আবার আমরা দ্বিতীয় তাপমাত্রার দ্রব বের করব। কি করব ছাড়া? দ্রাবক ব্যবহার করে দ্বিতীয় তাপমাত্রার দ্রব বের করব। দ্বিতীয় তাপমাত্রা কি বের করব? দ্রব। এখন এটা যদি হয় দ্রব 1, এটা যদি হয় বাচ্চা কি দ্রব 2, তাহলে ধাপ নাম্বার 4 কি হয় বাচ্চা? ধাপ নাম্বার 4, এখানে অবশ্যই একটা দ্রব হবে বেশি আর একটা দ্রব হবে কি কম। তাহলে বড় দ্রব থেকে ছোট দ্রব বাদ দিলে আমরা কি পেয়ে যাব? ক্যালাস। তো ক্যালাস কি হবে বাচ্চা? বড় দ্রব মাইনাস ছোট দ্রব। তো স্টেপগুলো একটু ভালো করে খেয়াল করো। প্রথমবার আমরা দ্রব বের করব, যা যা তথ্য দেওয়া আছে সেই তথ্য বা প্রথম তাপমাত্রায় দ্রব বের করব, সেই দ্রবটাকে ইউজ করে দ্রাবক বের করব, আর সেই দ্রাবকটাকে ইউজ করে পরবর্তী তাপমাত্রা দ্রব বের করব, ঠিক আছে। এখন প্রথম দ্রব মানে যে দ্রবটা বড় সেটা থেকে ছোট দ্রবটাকে বাদ দিলেই আমরা ক্যালাসের পরিমাণ পেয়ে যাব, যদি ওরা ক্যালাস চায়। আর আরো কতটুকু দ্রবীভূত করা যাবে যদি তারা সেটা চাইতো তো আমরা সেটা বের করতাম, কিন্তু অলওয়েজ বড়টা থেকে আমরা কাকে বাদ দিব? ছোটটাকে। তো চলো আমরা করে ফেলি। এখানে এটা হলো বাচ্চা এস এর মান, দ্রাব্যতা। এটা কার মান? এস এর মান। তোমরা যে মানগুলো একটু দেখে নাও, এটা কার মান রে বাচ্চারা? এস এর মান। এটা কার মান? বড় হাতের এম এর মান, দ্রবণ বড় হাতের এম। তা বড় হাতের এম জানা আছে, এস জানা আছে, আমরা ছোট হাতের এমটাকে বের করব। তো চলো করি। তো এখন আমরা কি জানি বাচ্চারা? এস ইজ ইকুয়াল টু, আমরা কত তাপমাত্রায় করতেছি এটা? 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাই না? 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা এখন কাহিনী করি। তাপমাত্রায় 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয় বাচ্চা? আমরা জানি S ইজ ইকুয়াল টু 100 m, সরি ছোট হাতের m কিন্তু উপরেরটা 100 m, বড় হাতের m মাইনাস ছোট হাতের m। আমার S এর মান জানা আছে। S এর মান কত জানা আছে বাচ্চারা? প্রথমটাতে S এর মান কত জানা আছে? 45। আর আমার বড় হাতের m দ্রবণ কত জানা আছে? 200 গ্রাম। ছোট হাতের mটা কি করতে হবে? বের করতে হবে। তো তুমি মানগুলা বসায় দাও। 45 সমান আচ্ছা 100 m, আর এটার মান কত? 200 মাইনাস m। এখন তুমি যদি এটা দিয়ে এটাকে গুণ করে দাও, একজন ক্যালকুলেটর নাও হাতে, এটা দিয়ে এটাকে গুণ করে দাও তো দেখি কত হয়। ক্যালকুলেটর নাও দ্রুত। তো বাচ্চা এখানে কি হবে? 45 দিয়ে 90, তাই না? 90 আর দুইটা শূন্য মাইনাস 45 m সমান সমান কি 100 m। ওই 45 m কে তুমি ওই পাশে নিয়ে যাও তাহলে কি হবে? 9000 সমান সমান 145, একবারে করে ফেললাম 145 m। তাহলে আমাকে m বের করতে হবে না রে?
এম এম সমান সমান কি হবে 9000, এটাকে আমরা ভাগ করবো কি দিয়ে 145 দিয়ে। কত হয় দেখো তো 145 দিয়ে ভাগ করলে 62.06 এত গ্রাম। খেয়াল করো এটাকে আমরা M1 দিই। হ্যাঁ, এটাকে প্রথম দ্রব M1 দিলাম। কি দিলাম এটা M1, সব জায়গায় M1 দিয়ে দাও। M1 আপনারা কি বুঝতে পেরেছেন? আমরা M1 কে বের করে নিলাম। ক্লিয়ার? আচ্ছা, প্রথম দ্রব আমরা পেয়ে গেছি, প্রথম ধাপ শেষ। এখন এই দ্রবকে ইউজ করে আমাকে কি বের করতে হবে? দ্রাবক। আর দ্রাবক কিভাবে বের করতে হয়? দ্রবণ থেকে দ্রব বাদ দিলেই পাওয়া যায় কি? দ্রাবক। তাহলে দ্রাবক সমান সমান কি হবে বাচ্চারা? দ্রাবক হবে বড় হাতের M মাইনাস M1। এটা কত পাচ্ছ? 200 থেকে কত বাদ দিব আমরা? 62.06। আমরা কি দ্রবণের পরিমাণটা 200 গ্রাম জানি না? আচ্ছা, কত হয় বাচ্চারা বাদ দিলে? একজনে ক্যালকুলেটর নিয়ে করে ফেলবা, দুবদাপ দেওয়ার আগে করে ফেলবা। তাহলে বাচ্চা 137.94 এত গ্রাম। এই যে 137.94 দ্রাবকের পরিমাণ, এটা কিন্তু সবার জন্য দ্রাবক সেম। পরবর্তীতে যখন আমার দ্রব M2 হবে, তখন কিন্তু আমরা দেখো তো এটা বলতে পারি না যে বড় হাতের M মাইনাস ছোট হাতের M2 সমান সমান কি হবে? 137.94 এত গ্রাম। কেন? কারণ সবার ক্ষেত্রেই দ্রব অলওয়েজ সেম থাকবে। ব্যাপারটা কি বুঝছো? তাহলে M মাইনাস M2 সমান সমান কি আমরা এটা লিখতে পারি না? তার মানে আমরা M মাইনাস M2 জানি এবং আমরা দ্রাব্যতাও জানি। ঠিক আছে, দ্বিতীয় তাপমাত্রায় দেখো তো হচ্ছে আমাদের দ্বিতীয় তাপমাত্রা কই জানি? দ্বিতীয় তাপমাত্রায় আমার দ্রাব্যতা কত? 25। তাহলে চলো আমরা এখন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করি। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আচ্ছা কি দেওয়া আছে আমার? M মাইনাস বড় হাতের M মাইনাস M2 সমান সমান আমরা কত পেয়েছি? 137.94 গ্রাম। তারপরে আমরা দ্রাব্যতা S কত পেয়েছি? 25। আমাদেরকে বের করতে হবে তোমার M2 সমান সমান ওয়াট, এটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ আমাকে দ্বিতীয় তাপমাত্রায় দ্রব্য বের করতে হবে। তো বাচ্চা আমরা কি জানি? এখন আমরা কি জানি বাচ্চারা? S = 100 M2 M মাইনাস M2। আমার কিন্তু M মাইনাস M2 এর মান জানা, আমার কিন্তু S এর মান জানা, আমাকে এই M2 বের করতে হবে। তাহলে মানগুলো যে আমরা বসিয়ে দিই বাচ্চা, 100 এর মান হচ্ছে কত? 25। 100 M2 আর এখানে কত? 137.94। এই টোটালটার মান কিন্তু এটা। তো এটা দিয়ে এটাকে আর গুণ করে ফেলো, কত হয়? তার মানে আমরা 100 M2 সমান সমান কি লিখতে পারি রে? আর গুণন করলে কত হয়? 25 কে এটা দিয়ে গুণ করলে কত হয়? 3448.5। এটা কি আপনারা বুঝছেন? তাহলে M2 সমান সমান কি হবে বাচ্চারা? M2 সমান সমান 34.48 গ্রাম। তার মানে আমরা কিন্তু M2 ও পেয়ে গেলাম। এখন আমাদের ক্যালাস কি হবে বাচ্চারা? ক্যালাস বাচ্চো M1 মাইনাস M2, কারণ M1 এর মানটা বড়। M1 কত রে? M1টা ছিল হলো 62.06, তাই না? তো 62.06 মাইনাস 34.48 কত হয় রে বাচ্চারা? কত হয়? এই প্রমাণ কত হয়? 27.58 এত গ্রাম। বাস এত গ্রাম ক্যালাস পড়বে। আপনারা কি বুঝতে পেরেছেন? ওরা যদি উল্টা কাহিনীও দিত আপনারা পারতেন না। তো এই ধরনের বেশ কিছু ম্যাথ কিন্তু আসছে বোর্ডে, তো আপনাদের এগুলা কালকে SW থাকবে। ব্যাপারটা কি বুঝছেন? এটা ছিল একটা ক্যালাসের একটা টাইপ। আর এরপরে আমরা তোমার হচ্ছে গিয়ে KIP KSP করব। KIP KSP থেকে S বের করার একটা ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? তো কালকে আমাদের আরেকটা টাইপ হবে। ওকে, তো এই টাইপের ম্যাথগুলো তোমরা অবশ্যই করে আসবা, ঠিক আছে? তো থাকতে হবে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। قد عظمت فللأمجاد بانيها، ومن يسعى إلى العليا سيدركها بما فيها.